গুড মর্নিং এভরিওয়ান। রাত্রিবেলা এই যে পাখিটাকে রেখেছিলাম ওই কার্টুনের মধ্যে, আমার রিং লাইটের যে কার্টুনটা আছে ওখানে রাখি ওকে রাত্রিবেলা। সকালবেলা উঠে খুব ডাকছিল, এখন উঠে দেখি যে নাই, খুঁজি নাই, কোথায় গেল, বিড়ালে নিয়ে গেল নাকি, একটু আগে ডাকছিল। তো এখন খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখি ও একা একা কোন দিক দিয়ে বা বাইরে বের হয়ে ওই সাইকেলটার ওখানে গিয়ে উঠতেছে। কোন দিক দিয়ে যে বের হয়েছে এটাই বুঝতে পারছি না। দরজা তো বন্ধই ছিল, জানালাও বন্ধ ছিল। লিচু খাওয়াই দিব। তো কালকে এই পাখিটার জন্য আর জুইয়ের জন্য নিয়ে আসা হয়েছিল লিচু, কয়েকটা রেখে দিয়েছি পাখির জন্য, কিন্তু জুই এখান থেকে কয়েকটা খাবে, শুধু একটা পাখিটাকে খাওয়াই দেই, দেখি খায় কিনা। কালকে রাতে তো খুব সুন্দর খেয়েছে, একটা লিচু পুরোটাই খেয়ে নিয়েছে। আজকেও দেখো কি সুন্দর করে খাচ্ছে, মনে হয় লিচুটা মিষ্টি আছে তার জন্যই খাচ্ছে। আম লিচু দুটোই খাওয়াই দেখলাম ওকে, ও হচ্ছে আমের থেকে লিচুটাই বেশি পছন্দ করে। আর এই পাখিটা পেয়ারা খায়, এখন তো গাছে পাকা পেয়ারা নেই, সব ছোট্ট ছোট্ট পেয়ারা। তো তারপরে দেখো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে ওকে খাওয়াই দিচ্ছি, কারণ বেশি বড় দিলে আবার খেতে পারবে না। তো ওকে খাওয়াতে ভীষণ আনন্দ লাগছে, কিন্তু সারাটা দিনে এরকম করে আমাকে বারবার খাওয়াতে হয় ওকে, কারণ একটু পর পর বাচ্চার মতো, ছোট বাচ্চাগুলো যেমন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, সেরকমই কিন্তু একটু পরে চুচু করতেই থাকে। আর খাবে, আর পেট ভরা থাকলে ও কিন্তু খুব সুন্দর ঘুমায়, আর কোনো ঝামেলা করে না। তো দেখো প্রায় পুরো লিচুটাই খেয়ে নিল, শুধু বীজটা বাদ দিয়ে। সারাটা রাত ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যেমন খিদে পায়, সেরকম কিন্তু পাখিটারও খিদে পায়। তাই ঘুম থেকে উঠেই আগে ওকে খাওয়াই দিলাম, তারপরে আমি লেগে পড়লাম আমার কাজ করবে। সবার প্রথমে এই যে গ্যাসের টেবিলটা ফাঁকা করে নিচ্ছি, এটা মুছবো বলে বাসনগুলো সব এক গামলায় করে নিলাম। আর মগটা একটু সার্ফের জল গুলিয়ে নিয়ে আসলাম, এই টেবিল তারপরে হচ্ছে গ্যাস ওভেন টোভেন এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নেব বলে। কালকে রাতে রান্না হয়েছে, তো এই যে সকালবেলা উঠে দেখি একদম হলুদ দিয়ে ভরে আছে, আর হলুদের দাগ এত সহজে উঠেই না। যদি না স্টিলের জুড়া দিয়ে ভালো করে ঘষে ঘষে তোলা যায় তাহলে কিন্তু উঠেই না। আর টেবিলটা সাইডে সাইডে রং করার সময় তো খুব সুন্দর লাগছিল দেখতে, নতুন নতুন যখন রং করেছিলাম। এখন দিন দিন নোংরাটা এত পরিমাণে বসে যায় যে নীল রংটা একদম কালোও দেখা যায়। দেখো কি পরিমাণে কালো আর ময়লার মতো লাগছে, এটা কিন্তু রংটাই এরকম হয়ে গিয়েছে। তো বেশি ঘষলে আবার রংটা উঠে যায়। সাথে ওদিকে টেবিলটাও মুছে নিলাম, ওকে খাওয়াই দিলাম, ও এখন চুপচাপ আছে। টুকি টুকি টুকি, ফল দিছিলাম, একটা কামড়ও দেয়নি ফলটা। তারপরে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। এই যে মশারির উপরে এই বেড কভারটা দিয়ে রেখেছিলাম, কারণ লাইটের আলোটা না হলে চোখে লাগে। আর লাইট অফ করে রাত্রিবেলা থাকতে পারি না, কারণ জুই খুব কান্নাকাটি করে, ভয় পায় ও আর কি। আসলে ছোট থেকে লাইট জ্বালিয়ে রাখা হয়েছে সবসময়, তো একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ওর, তো হঠাৎ করে ভয় পায়। তো এই যে মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম, আর বিছানাটা এখন বিছানার চাদরটা ঝাড়বো, ঝেড়ে ঝুড়ে সুন্দর করে টান টান করে গুছিয়ে রাখবো। এই কাঁথা তো রাত্রিবেলায় আমার প্রয়োজন আছে, কারণ হালকা একটা কিছু পাতলা কিছু না নিলে আমার একদমই ঘুম আসে না। তো এই জন্য কাঁথাটাই রেখে দিয়েছি। ব্ল্যাঙ্কেটটা তো এখন বেড কভারের নিচে বিছিয়ে দিয়েছি, কারণ বিছানাটা যেহেতু পুরো শক্ত হয়ে গিয়েছে, আর এখন এতটাও ঠান্ডা পড়ে না যে ব্ল্যাঙ্কেট গায়ে উঠবো। তো অনেক কদিন হয়ে গেল এই ব্ল্যাঙ্কেট তারপরে তোষক এগুলো শুকিয়েছিলাম। আজকে তোষকটা তো বের করে দিব না, কিন্তু ব্ল্যাঙ্কেট দুটো বাইরে বের করে দিলাম, কারণ রোদ আছে আর তারটাও ফাঁকা আছে, জামা কাপড় সেরকম ধোয়া নেই। এই যে বিবানের বই, বিবান বিবান এই যে বইগুলো নে তো, কালকে রাখছিস। পেন্সিলটা ছিল নাকি? পেন্সিলটার কথা বলতে পারি না, পাই নেই। উঠেছে রোদ দেখে এই যে ব্ল্যাঙ্কেটগুলো বের করে দিলাম। তোষকটা আর বের করে দিতে পারলাম না, বেড কভারটা ধুয়ে দেবো। আর ও বাড়িতে থাকলে তোষকটা বের করে দিতাম, ও বাড়িতে নেই, কাজে গিয়েছে, তাই তোষকটা আজকে আর বের করে দিলাম না। নাহলে যে রোদ উঠছে, তোষকটা বের করে দিলে সুন্দর করে শুকিয়ে যেত। এই যে তুই হোমওয়ার্ক করছে, একটু পরে না, একটু পরে তুই খেলতে গেলে বিকাল হয়ে যায়, তখন আর প্রাইভেট থাকে, তখন আর লেখা হয় না, শরীর ক্লান্ত হয়। খেলতে যাবে, খেলতে পরে না লেখলে চল। ও এসে আমার ঘাড়ে বসলো, এখন ওকে নিয়েই যাই জামা কাপড় ধুইতে। এখানে উঠলো, এখান থেকে ঘাড়ে উঠে বসলো।
তো বাসনপত্র তো মাজতে চলে আসলাম, ওদিকে ছানাটাকে নিয়ে আমার যত জ্বালা। ছানাটাকে একটু হচ্ছে নিয়ে চলে আসলাম কলের পাড়ে। দেখো আমার ঘাড়ে চুপচাপ কিন্তু বসে আছে ও। ঘাড়ে তো বসে থাকতে চাই, কিন্তু আমার কাজ করতে একটু অসুবিধা হয়। তো এই জন্য ভাবছি যে ওকে কোথায় রাখি। তারপরে এই যে হাঁসের খাঁচাটা দেখতে পাচ্ছ, হাঁসের খাঁচার উপরে ওকে বসিয়ে রাখলাম। কারণ আমি এদিকে হেলে হেলে কাজকর্ম করলে ও একদম আমার পিঠের উপরে বসে থাকে। আর পিঠে বসলে পরে ওই যে নাইটির যে গলাটা আছে ওই পিঠের মধ্যে আমার খুব আঁচড় লাগে ওর নখগুলো দিয়ে। পাখির নখ জানোই তো কত বড় বড় হয়। তো এই দেখো নামানোর চেষ্টা করছিলাম, নামতেই ছিল না। তারপরে ভাবতেছিলাম যে কোথায় রাখি ওকে, চোখের সামনে রাখবো। আবার ভাবতেছিলাম যদি ভুলে যাই বাসনপত্র মাজা ধোয়ার পর। তারপরে দেখো এদিক ওদিক তাকিয়ে কিছু একটা দেখছিল, পরে বুঝতে পারলাম যে এখানে মাছিগুলো উড়াউড়ি করছিল। তো মাছিটাকে দেখছিল বারবার আর ধরার চেষ্টা করছিল। সেই মাছিটাকে ধরতে গিয়ে ও একদম লাফিয়ে চলে গিয়েছে পুঁইশাক গাছের উপরে। এই দেখো কোথায় গিয়ে আছে। আমি ওকে এই জায়গাটায় বসিয়ে রাখলাম, আমি বাসন মাজবো, আর ও কোথায় গিয়ে আছে। উড়া শিখতেছে, শিখুক, ওরা শিখলেই ও চলে যাবে। পোকা খাওয়ার চেষ্টা করে। তারপরে দেখি নিজে নিজে ভালোভাবে বসতে পারছিল না, এই ডালটার মধ্যে বসিয়ে রেখে আমি এদিকে বাসনগুলো মাজতেছিলাম। তো বাসন মাজার সাবানটা প্রায় শেষের দিকে, আর অল্প একটুখানি আছে, মাঝে মধ্যে প্রয়োজন পড়ে, তো এই জন্য রেখে দিলাম। আর সার্ফ ছিল একটু, তো সার্ফ দিয়ে ছাই মিক্স করে আর কি বাসনগুলো মেজে নিচ্ছি। এভাবে কিন্তু ছাই আর সার্ফ দিয়ে মাজলেও বাসনগুলো অনেকটাই পরিষ্কার হয়। আগে তো আমরা গ্রামের মানুষরা বেশিরভাগ সবার বাড়িতে বাড়িতে দেখবে এই ছাই দিয়ে বাসন মাজা। এখন তো অনেকেই বাসন মাজার সাবান ব্যবহার করে, আগে তো ছাই দিয়েই চলতো বাসন মাজা। আজকে আবার এমন সময় বাসন মাজতে আসলাম, দেখো কলের পাড়ে কি পরিমাণে রোদ পড়েছে। আর সকালবেলার এই রোদটা কিন্তু খুব গায়ে লাগে। এই দেখো টুকিকে ঘাড়ের মধ্যে বসিয়ে নিয়ে এক হাতে বাসন নিয়ে চললাম। তো এই সিজনে দেখো পাট শাকটা নিয়ে এসে দিল আমাকে বিবান। তো পাট শাকটা এখন আপাতত এখানেই রেখে দিলাম, পরে এটাকে কেটে ধুয়ে ভাজা করব। আর আপাতত আগে বাসনগুলো গুছিয়ে রাখি, গামলাটা ভর্তি হয়ে আছে। গামলাটা ফাঁকা করলে পরে নোংরা এই গামলার মধ্যে রাখতে পারবো। এইদিকে লাইটটা বাইরে বের করে ঘরটা যে এখন এত অন্ধকার হয়েছে এই সাইডটা বিশেষ করে, তাই জানালাটা খুলে দিলাম। আর যখন রান্না করব তখন আবার জানালাটা বন্ধ করে দেব, না হলে তেল রান্নার সময় সব ধোয়া সব এই ঘরের ভিতরেই ঢুকে। আর রিং লাইটটা কিন্তু এরকম করে সাইডে রেখে দিয়েছি, যখন ভিডিও বানাই তো তখন আর কি ওই সাইডে নিয়ে যাই, আর না হলে এই সাইডে রেখে দিই, কারণ এই সাইডে বেশি একটা হাঁটাচলা হয় না এখন। তারপরে চলে আসলাম বিছানার চাদরটা ধুয়ে দেবো বলে। সার্ফের জল গুলিয়ে ভিজিয়ে তো রাখলাম, কিন্তু এখন কাচবো যেখানে এই জায়গাটা দেখি প্রচুর পরিমাণে শ্যাওলা পড়ে গিয়েছে। শ্যাওলাতে একদম কালো কালো হয়ে গিয়েছে। এমনিতে তো সবুজ হয়, তার মধ্যে জলের যে আয়রন সেটা দুটো মিক্স হয়ে এই পাকা জায়গাটার অবস্থা খুবই খারাপ। তারপরে স্টিলের বাসন মাজার জোড়াটা দিয়ে একটু ঘষে নিলাম। ঘষে নেওয়ার পর এই যে কাপড়গুলো এখন কেচে নিচ্ছি। প্রত্যেক দিন ধোয়া না হলেও 1-2 দিন পর কিন্তু বিছানার চাদর ধোয়া হয়, তারপরেও এতটা নোংরা হয়। আর সাদা না হলেও হালকা কালারের চাদর তো বেশি একটু তাড়াতাড়ি নোংরা হয়। তো যাই হোক, এই যে কেচে নিলাম, এবারে ধুয়ে দেবো, সব ধুয়ে নিয়ে যাব পিছনের দিকে। কল চাপ দিয়ে কলের জল তুলে সমস্ত কাজ করা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আবার যারা হঠাৎ করে মানে কল চাপ দিবে তাদের আবার কোমরে ব্যথা লেগে যাবে, মানে ব্যথা ধরে যাবে আর কি, যাদের হচ্ছে এরকম করে কল চাপ দিয়ে কাজ করার অভ্যাস নেই। কিন্তু বেশিক্ষণ পর্যন্ত হেলে কাজ করলে আমাদেরও কোমরে ব্যথা হয়। এদিকে রোদ আছে ভালো, তো এদিকেই মেলে দেই, কিন্তু এদিকে মেলে দিলে নিচে অনেকটা ঝুলে থাকে, একদম ঘাসের মধ্যে পড়ে যায় বিছানার চাদরটা। জোকের একটু ভয় লাগে, পোকামাকড়ের ভয় লাগে, কিন্তু তারপরেও দিয়ে দিলাম, কারণ বাড়ির ভিতরে দিলে আবার এত তাড়াতাড়ি শুকাবে না। আর যেহেতু এইটাই বেশি ব্যবহার করা হয়, তো শুকানোর পর আবার বিছিয়ে দেবো, না হলে বিছানাটা কেমন যেন খালি লাগে। আজকে লাল রঙের চাদরটাও বিছিয়ে দেয়নি, কারণ ওটাও একটু নোংরা হয়েছে। জামা কাপড় মেলে দিয়ে যাচ্ছিলাম বাড়িতে, এখন দেখি যে লিচু গাছটার উপরে কি একটা লতা পাতার ডাল জড়িয়েছে। তো এটার জন্য আবার চারা গাছটা যদি বাড়তে না পারে ভালোভাবে, এই জন্য আমি খুলে দিলাম। আর দেখো কি সুন্দর ডালপালাগুলো চারিদিকে ছড়িয়েছে। ফলের গাছ সব থেকে বেশি তাড়াতাড়ি বাড়ে, আর এইগুলো বাড়তে বেশি দিন সময় লাগে না। দেখো কয়েকদিন আগেই এই আম লিচু এইগুলো লাগিয়েছিলাম চারা, আর কত তাড়াতাড়ি কতটা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, বাড়িতে এসে স্নানটা সেরে পাট শাকটা একটু ভাজা করে নিচ্ছি, রসুন তেলানি দিয়ে। এই যে পাট শাকটা বসিয়ে দিলাম। জুয়ের বাবা তো আজকেও কাজে গিয়েছে, আজকে মাটি কাটার কাজ নয়, আজকে হচ্ছে পাথর উবানো কাজ। তো ও আস্তে আস্তে একদম কাজ নাকি কমপ্লিট করে তারপরে আসবে বাড়িতে খেতে। আজকের কাজও বেশি দূরে না, ওই হচ্ছে বনিদের বাড়িতে, ওদের নতুন ঘর তোলা হচ্ছে, তো সেখানেই কাজ আর কি।
স্নান করার আগেই বিছানার চাদরটা বিছিয়ে রাখতে চাইলাম, কিন্তু তখন শুকায়নি বলে এই যে এখন বিছানাটা ঝেড়ে ঝুড়ে বিছানার চাদরটা বিছিয়ে রাখি। খাওয়া দাওয়া করেছি, এখনও সুপারি খাইনি, তাই এক টুকরো সুপারি খেয়ে নিলাম। রান্নাবান্না আমি করিনি আজকে, শাশুড়িমা রান্না করেছে ভাত, তারপরে আলু দিয়ে ডিমের ঝোল, আর আমি শুধু শাকটাই ভাজা করেছি, ওটা দিয়ে মা মেয়ে মিলে খেয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত বিছানার চাদরটা টান টান করে সুন্দর করে বিছানো ঝাড়াঝুড়া না থাকে ততক্ষণ পর্যন্ত বিছানায় শুয়ে একটু শান্তি লাগে না। তো এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করব। তারপরে ভিডিও এডিট করা হয়নি, এখনও আপলোড দেওয়া হয়নি, সেগুলোও করতে হবে। ইভিনিং বন্ধুরা, রাত্রিবেলাকার মানে কালকের একটু দুধ ছিল রাত্রিবেলাকার, মানে জুইয়ের যতটুকু খায় ততটুকু পরিমাণ মতো খেয়েছিল, আর অল্প একটু ছিল। তো ভেবেছিলাম সকালবেলা চা বানিয়ে খাবো, তো সকালে তো আজকে চায়ে খাওয়া হয়নি, তো দুধটা দেখো ফেটে গিয়েছে। সবাই বলে দুধ ফাটিয়ে নাকি ছানা তৈরি করা হয় লেবুর রস দিয়ে বা যে কোনো টক দিয়ে, তাই আমি একটু 2-3 ফোঁটা লেবুর রস চিপে দিলাম, দেখি তো কীরকম ছানা তৈরি হয়। তো তারপরে দেখি যে একদম ছোট্ট ছোট্ট ছানার দানা তৈরি হচ্ছিল, ভালোভাবে ফাটছিলই না দুধটা, কারণ এটা অনেকটা দইয়ের মতো হয়ে গিয়েছিল প্রায়। তারপর তো এটা আর কি খাওয়া যাবে, একদম বাজে অবস্থা, এটা আর খাওয়াই যায়নি। তো সন্ধ্যাবেলা ওই রাতের দুধটা তো নষ্ট হয়ে গেল, এখন জুইকে দুধ জাল দিয়ে তারপরে ওকে দুধ বিস্কিট মুড়ি এগুলো খাওয়াই দেব, খাওয়াই দিয়ে তারপরে ও একটু খেলবে। রাত্রিবেলা আর ও পড়াশোনা করে না, যেহেতু বিকেলবেলা টিউশনে পড়ে, আর সকালবেলাও পড়ে না, সকালবেলা শুধু হোমওয়ার্কগুলো করে, স্কুলে টিউশনের যা হোমওয়ার্ক থাকে সেগুলো সকালবেলা করে। এই দেখো আমাকে কতটা আদর করে দিচ্ছে। দেখো কি সুন্দর করে দুধের উতাল আসছে, দেখছো? তো এই যে ভাত বসিয়ে দিলাম। আর ও নিয়ে আসলে যে মাংস, এখন মাংসটা ধুয়ে রেডি করবো। কালকে কাজ করে নিয়ে এসেছিল রাত্রিবেলা মাছ, আর আজকে কাজ করে নিয়ে এসেছে মাংস। তো মাংস নাকি বানাবে আবার ওই, কারণ ওই যে আমি মাংস বানালে আমার খাওয়া হয় না, নিজে বানালে পরে নিজে খেতে পারি না, আর রুচিটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ও বলছে তুমি সব কিছু রেডি করে দাও, ধুয়ে ঠুয়ে দাও, আমি মাংসটা বানাবো। তো এই যে ধুয়ে দিচ্ছি, আর রাত্রিবেলা করে সন্ধ্যাবেলায় জল নিয়ে এসে রেখে দিই রাতে রান্নাবান্নার জন্য, কারণ কলের আমাদের যে চাপা কল আছে সেই কলের মধ্যেও কিন্তু জোক উঠে থাকে রাত্রিবেলা করে, এই জন্য ভয় লাগে। তো এই জন্য জল জিনিসটা সন্ধ্যাবেলায় নিয়ে আসাই ভালো। তার উপরে আবার কলের পাড়ের ওইদিকে হচ্ছে গাছগুলো বেশি, তো ওখানে বেশিরভাগ শুয়োপোকা, এখন যে আরও শুয়োপোকা হয়েছে, যেখানে সেখানে শুয়োপোকা ঘুরে বেড়ায়। আজকের মাংসগুলো মোটামুটি ভালোই ছিল, মানে হাড় নিয়ে আসে ও বেশিরভাগ মাংস নিয়ে আসলে, আর ব্রয়লারের মাংসর হচ্ছে হাড়টাই আমার সবথেকে বেশি ভালো লাগে, এই নরম মাংসগুলো খেতে ভালো লাগে না। মেটে খাই, তবে মেটে জুইও পছন্দ করে দেখে মেটে আর আমি এখন খাই না। তো এই দেখো কত সুন্দর রান্না হয়েছে, বর রান্না করে নিয়েছে মাংস, আর রসুন একটু গোটা গোটা 2টো রসুন দিয়েছে, একটা ওর জন্য একটা জুইয়ের জন্য। তো 1 বছর কি 2 বছর হয়ে গেল, আগে 1 বছর কি 2 বছর আগে আমি এক ইন্টারভিউয়ের কথা বলেছিলাম তোমাদেরকে। আমার ভিডিও লক্ষ্য করলে হয়তো দেখতে পারবে, মোটামুটি অনেক দিন হয়ে গেল। একজন ব্লগার হিসেবে ইন্টারভিউ নিয়েছিল, তো শুধু আমার নয় আরও অনেক ব্লগারের ইন্টারভিউ নিয়েছিল। তো সেই দিদিভাইটাই আমাকে এই কন্ট্যাক্ট করেছিল গতকালকে, আর বলল যে তসলিমা, তোমার যে ইন্টারভিউ নিয়েছিলাম তোমার কি মনে আছে? আর বলল যে এই প্রজেক্ট নিয়ে আমেরিকায় কাজ হয়েছে, আর হচ্ছে অন্যান্য জায়গায় আরও এই প্রজেক্ট নিয়ে কাজ করছে দিদিভাইটা। তো এই যে দেখতে পাচ্ছ, যাই হোক আমার তো শুনে ভীষণ খুশি লাগলো যে প্রজেক্টের জন্য ইন্টারভিউ নিয়েছিল সেই প্রজেক্টটা ফাইনালি কমপ্লিট হয়েছে। তো এই যে গোল চিহ্ন করে দিলাম, এই দিদিভাইটাই কিন্তু আমার ইন্টারভিউ নিয়েছিল। তো যাই হোক, তোমাদের মনে আছে কি না জানি না, তবে যারা যারা দেখেছো অবশ্যই মনে থাকবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট সবাইকে, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। এখন আমরা খাওয়া দাওয়া করবো।